आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশের উপরে একটা সামগ্রিক আলোচনা হবে। আজকের আলোচনা হবে লেখক সম্পর্কে, লেখকের ভাবনা, লেখকের আদর্শ, আর এই নীলধ্বজের প্রতি জনা যে মূল গ্রন্থের অন্তর্গত মানে বীরাঙ্গনা কাব্য, সেই বীরাঙ্গনা কাব্যের বিভিন্ন পত্র নিয়ে আলোচনা করব, পত্রের বিষয় নিয়ে আলোচনা করব, আর কোন সময় দাঁড়িয়ে কোন ভাবনা থেকে কোন প্রেক্ষাপটে কবি এমন কাব্যের অভিনব উপস্থাপন করেছেন এটা নিয়ে আলোচনা হবে। সেই সাথে সাথে আমরা একটা গতানুগতিকতার ধারাকে ভেঙে বেরিয়ে আসার যে প্রয়াস, সেই প্রয়াসটা আমরা দেখব এবং সেখান থেকে আমরাও উৎসাহিত হব। একটা গতানুগতিকতার, একটা একঘেয়েমি ধারার সংস্কারাচ্ছন্ন পুরাতন সনাতনী মানসিকতা, রক্ষণশীল মানসিকতাকে ভেঙে বেরিয়ে এসে আধুনিক মনোভাবাপন্ন হয়ে কবি যে কাব্যটা আমাদের উপহার দিলেন তা হলো বীরাঙ্গনা কাব্য। তো এই বীরাঙ্গনা কাব্যের রচনার পেছনে কবির যে ভাবনা, সেই ভাবনা আজকের আমাদের মধ্যে আসুক, আমরা সেই ভাবনাটাকে গ্রহণ করি এবং আমরাও আজকের গতানুগতিকতার যে ধারা তাকে ভাঙি, বেরিয়ে আসি সমস্ত জড়তা থেকে, বেরিয়ে আসি সমস্ত পুরাতন সনাতনী রক্ষণশীল মানসিকতা থেকে, বেরিয়ে আসি সংস্কার, বেরিয়ে আসি অন্ধবিশ্বাস থেকে। আর এই আধুনিক যুগে দাঁড়িয়েও এখনো পর্যন্ত বহু ক্ষেত্রে সমাজের বহু স্তরে এখনও এমন ওই রক্ষণশীল সংস্কারাচ্ছন্ন মানসিকতার বহু মানুষ রয়েছে, তাদেরকে আমরা চেতনায় ফিরিয়ে আনি। তারা আধুনিক মনোভাবাপন্ন হয়ে উঠুক, শুধু কথায় নয় কাজেও তারা হয়ে উঠুক আধুনিক, তারা হয়ে উঠুক উদার মানসিকতার, তারা হয়ে উঠুক যুক্তিবাদী, তারা হয়ে উঠুক বিজ্ঞান মনস্ক। আজকের একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে আমরা যদি সেই দীর্ঘকাল ধরে চলে আসা অন্ধবিশ্বাস গোঁড়ামিকে প্রশ্রয় দিই, দীর্ঘকাল ধরে চলে আসা পুরাতন ধ্যান ধারণা কিন্তু সবটাই যে ভুল তা নয়। পুরাতন ধ্যান ধারণার মধ্যে যা আমাদের চলার পথকে অবরুদ্ধ করে, সেই পুরাতন ধ্যান ধারণাগুলো আমাদের চলার পথে বাধা হয়ে কিছুতেই যাতে না দাঁড়াতে পারে, সেই বাধা ভেঙে আমরা এগোবো, সেই বাধা সরিয়ে আমরা এগোবো। আমরা কবির কাছ থেকে, তার নতুন ধারার কাব্যের থেকে উৎসাহিত হই, প্রেরণা নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা কাব্য সাহিত্য এবং নাট্য সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ, ঠিক বলা যায় না, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রথম দশকে, দ্বিতীয়ার্ধের যে প্রথম দশক, তার মানে ঊনবিংশ শতাব্দীর 60-এর দশকে বাংলা কাব্য সাহিত্যে এবং নাট্য সাহিত্যে কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মপ্রকাশ বা আবির্ভাব। মাত্র হাতে গোনা কয়েকটা কাব্য এবং হাতে গোনা স্বল্প সংখ্যক কয়েকটা নাটক, কয়েকটা কাব্য, মাত্র 2টি প্রহসন, এই কয়েকটি কাব্য এবং নাটক এবং প্রহসনের দ্বারা তিনি যে বিপুল সাড়া জাগাতে পেরেছিলেন, তিনি যে বিপুল আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলেন, তিনি যে বিরাট একটা পরিবর্তন আনতে পেরেছিলেন,
সাহিত্য ক্ষেত্রে, সাহিত্য জগতে, তেমনি মানুষের মনের জগতের সেই পরিবর্তন সম্ভব হয়েছিল তার কাব্য এবং নাটকের প্রহসনের গুণগত মানের কারণে। এখান থেকে আমরা মনে করতে পারি যে অনেক, প্রচুর, বিপুল, তার থেকে বোধহয় উৎকৃষ্ট স্বল্প সংখ্যক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক উপহার দিলাম, অনেক লিখলাম, অনেক উপস্থাপন করলাম, অনেক তুলে ধরলাম, কিন্তু যার গুণগত মান অত্যন্ত কম, অনুৎকৃষ্ট, তো সেই বিপুল সংখ্যকের কোনো মূল্য নেই। মূল্য আছে হাতে গোনা কয়েকটি, মূল্য আছে অল্প সংখ্যক, কিন্তু তার যদি মান যথেষ্ট উৎকৃষ্ট হয়। কি এটা তো তোমরাও মানবে যে প্রচুর লিখে গেলাম, যার মান ততখানি উন্নত নয়, উৎকৃষ্ট নয়, তাহলে সেই লেখা কখনো চিরস্থায়ী আসন লাভ করতে পারবে না। কিন্তু অল্প সংখ্যক হলেও তার গুণগত মান যদি উৎকৃষ্ট হয়, যা সত্যি সাড়া জাগাতে পারে, সত্যি গতানুগতিকতাকে ভেঙে একটা নতুন দৃষ্টিভঙ্গির বদল আনতে পারে, মানে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, পুরাতন দৃষ্টিভঙ্গিকে বদলে পাল্টে সেখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, যা মাইলস্টোন হিসেবে কাজ করতে পারে, এমন অল্প সংখ্যক কাব্য নাটককে আমরা সাদরে গ্রহণ করব এবং চিরস্থায়ী আসন দেব। কি তাই তো? তাই মানের উপরে জোর দাও, মানটা কতখানি উৎকৃষ্ট হবে তার উপরে জোর দাও, সংখ্যার উপরে জোর দিও না। আমি বেশি করলাম কি কম করলাম, বেশি লিখলাম কি কম লিখলাম, কত বেশি আমি পাঠকের সামনে তুলে ধরলাম সেটা বড় কথা নয়। যে জিনিসটাকে তুলে ধরলাম সেই জিনিসটা কতখানি পাঠকের মনকে ছুঁয়ে যাবে, কতখানি মানুষের মনের দরজা পাবে, তার উপরে জোর দিতে হবে, তার উপরে বেশি করে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যদিও আমরা জানি যে কবির ব্যক্তিগত জীবন অনেক ভাঙা গড়ায় ভরা, ব্যক্তিগত জীবনে উত্থান পতন অনেক এসেছে এবং জীবনের প্রথম দিকের অনেকগুলো বছর বিভ্রান্তভাবে কেটেছে এবং বিভ্রান্তির কারণে, বিপদগামী হওয়ার কারণে তার জীবনের মূল্যবান সময় অপচয় হয়েছে, নষ্ট হয়েছে। আমরা তো জানি যে মানুষের জীবনের আয়ু, যার মূল্য অসীম, অগাধ, অমূল্য, আর সেই মূল্য, সেই আয়ু, সেই সময়, মূল্যবান সময় যে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে, পরবর্তীকালে কবির নিজস্ব লেখায় সেই আক্ষেপ ধরা পড়েছে। যদিও এটাও মানতে হবে, এর আগে আমি অনেকবার আলোচনা করেছি প্রসঙ্গক্রমে, এটাও মানতে হবে যে একটা মানুষের জীবনের এই ভাঙা গড়াটাই এমন অভিজ্ঞতা তৈরি করে, সেই অভিজ্ঞতাই হয়তো প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে উৎকৃষ্টতম সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এর আগে অনেকবার আলোচনা করেছি যে জীবনে যত রকমের অভিজ্ঞতা আসে তাকে সাদরে বরণ করে নিতে শেখো, সাদরে গ্রহণ করতে শেখো। যত রকমের অভিজ্ঞতা, ভালো, সুখের, আনন্দের, মিষ্টি মধুর স্মৃতির কত অভিজ্ঞতা আছে, সেগুলোকে তো আমরা অবশ্যই গ্রহণ করবই হাসি মুখে। কিন্তু বলবো, যত আঘাত আসে, যত বিপদ আপদ আসে, যত সমস্যা আসে, সেগুলোকেও গ্রহণ করতে প্রস্তুত হও, সেগুলোকে হাসি মুখে গ্রহণ করো বা গ্রহণ করার ক্ষমতা তৈরি করো। আমরা জানি যে ছোট ছোট আঘাত, ছোট ছোট সমস্যা, ছোট ছোট বিপদ আপদ, এগুলো কিন্তু পরবর্তীতে বিরাট বড় ঝড়কে সামলানোর জন্য বিরাট শক্তি তৈরি করে দেয়, ক্ষমতা তৈরি করে দেয়। আবার প্রথম দিকে বিরাট বড় ঝড় যদি সামলে নিতে পারে কেউ, পরবর্তীকালে ছোটোখাটো ঝড় ঝঞ্ঝা অনায়াসে
ঝড় ঝঞ্ঝাগুলোকে অনায়াসে সামলে নিতে পারবে বা পারা যায়। আবার ছোট ছোট ঝড় ঝঞ্ঝাগুলোকে সামলাতে সামলাতে বড় ঝড় ঝঞ্ঝা, বড় দুর্যোগকেও আমরা সামলে নেওয়ার জন্য ক্ষমতা রাখি। তো কবির জীবনের অনেক উত্থান পতন, কবির জীবনের অনেক ভাঙাগোড়া, আমি কবি লেখকের জীবনের যে উত্থান পতন, তার জীবনের যে অনেক কিছু হারানো, অপ্রাপ্তি, তার জীবনে যে কত আক্ষেপ, সেগুলো নিয়ে আলোচনা করছি না। তার কারণ আমরা ছোট থেকে মাইকেল মধুসূদনের জীবনী কিন্তু পড়ে এসেছি, আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তবে তিনি জীবনের যে বন্ধুর পথ পেরিয়েছিলেন, আর সেই বন্ধুর পথই বোধহয় তাকে পরবর্তীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে আমাদের মনের মণিকোঠায় যে ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে যে রেনেসাঁস বা নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের প্রাণ পুরুষ, সেই নবজাগরণের হোতা হিসেবে আমরা মাইকেল মধুসূদন দত্তকে বরণ করে নিয়েছি। অল্পমাত্র কটা বছর, আর সেই অল্প কয়েকটা বছরে তিনি যে উপহার আমাদের দিয়েছেন, স্বল্প সংখ্যক হতে পারে কিন্তু উৎকৃষ্টতম উপহার, আর সেই উপহারের কারণে আমরা কিন্তু তার কাছে চিরঋণী, তার কাব্যের কাছে চিরঋণী, তার সাহিত্যের কাছে চিরঋণী। এখন ঘটনা হচ্ছে, কবি ক বছর সাহিত্য চর্চা করেছিলেন? ক বছর? যদি আমরা নির্দিষ্ট করে বলি যে তার সাহিত্য চর্চায় পুরোপুরি মনোনিবেশ, বাংলা সাহিত্য চর্চায় পুরোপুরি মনোনিবেশ ক বছরের জন্য? ক বছরের জন্য জানা আছে? 1858 থেকে শুরু হয়েছিল, 59, 60, 61, 62, প্রধানত 60, 61, 62, মাত্র 3 বছর, 3 বছর থেকে 4 বছর, এরকম 3-4 বছর যে সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেছিলেন, সেই সাহিত্য চর্চার মাধ্যমে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এক একটা অমর সৃষ্টি। আর পরবর্তীকালে বিলেত যাত্রা করার পর ফ্রান্সের ভার্সাই শহরে বসে তার চতুর্দশপদী কবিতাবলীর কবিতাগুলো রচনা হয়েছিল, এবং সেটা 1867 দিকে। তারপরে বিলেত থেকে ফিরে আসার পরে তা প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করলেন। অমিত্রাক্ষর ছন্দ মানে যে ছন্দের অন্তমিল নেই, একটা লাইনের সঙ্গে পরবর্তী লাইনের যে অন্তমিল, চরণের যে অন্তমিল, সেই অন্তমিল নেই। অমিত্রাক্ষর, মিত্র মানে বন্ধু, কিন্তু এখানে মিল, অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ। মেঘনাদবধ কাব্যের অংশ ছিল ক্লাস 10-এ অভিষেক নামে, প্রথম স্বর্গ অভিষেক, সেই নামেই পাঠ্যাংশের নাম হয়েছিল অভিষেক। কোন ছন্দে লেখা হয়েছে? অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রা, অমিত্রা, অমিত্র, অমিত্রাক্ষর, অমিত্র যোগ অক্ষর, অমিত্রাক্ষর ছন্দ। তাহলে অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। এই অমিত্রাক্ষর ছন্দ কি বাংলা সাহিত্যে স্বতন্ত্র, মানে বাংলা সাহিত্যের একেবারে মৌলিক সৃষ্টি কি? না স্যার, না। না স্যার। অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ বাংলা সাহিত্যে, তা কিন্তু বিদেশি সাহিত্য থেকে। তাহলে বাংলা সাহিত্যে এই অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার বা প্রয়োগ মধুসূদন দত্তের হাত ধরে প্রথম। বাংলা সাহিত্যে প্রথম মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে পশ্চিমী যে সাহিত্য, সেই সাহিত্যের যে গাম্ভীর্য, মানে সাগর পাড়ের পশ্চিমী সাহিত্যের যে গাম্ভীর্য, সেই গাম্ভীর্যকে তিনি প্রথম কিন্তু প্রয়োগ করলেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম প্রয়োগ করেছিলেন।
বাংলা সাহিত্যে আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। এই যে তিনি পশ্চিমী শৈলী রচনা শৈলী যে তিনি মেশালেন, এটাকে স্যার ভালো চোখে দেখা হয় নাকি খারাপ চোখে দেখা হয়? এখন ঘটনা হচ্ছে, যখন একটা গতানুগতিকতাকে মানুষ আঁকড়ে ফেলে ওটাকেই নিজস্ব সংস্কৃতি হিসেবে মেনে চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ যদি ওই যে গোড়া কট্টরপন্থী হয়, রক্ষণশীল মানসিকতার হয়, পুরাতন সনাতনী ধ্যান ধারণায় বিশ্বাসী হয়, তাদের কাছে ওটাই সংস্কৃতি। এবং ওর ওপরে যখন কেউ আঘাত হানছে, মানে একটা নতুন ট্রেন্ড নিয়ে আসার চেষ্টা করছে, তখন কিন্তু শিল্প, সংস্কৃতি, সাহিত্য সবই রসাতলে চলে গেল বলে একটা আওয়াজ ওঠে, চিৎকার ওঠে। এবং সেক্ষেত্রে ওই যুগ পরিবেশে দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্ত যে কাজটা করেছিলেন সেটা অত্যন্ত দুঃসাহসিকতার কাজ। আর সেই দুঃসাহসিকতার কাজ করতে গিয়ে হাজারো নিন্দা, সমালোচনা, হাজারো আক্রমণের শিকার তাকে হতে হয়েছে। কিন্তু সেই যুগ পরিবেশে দাঁড়িয়ে বেশিরভাগের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য হয়নি। এবং সেটা ওই সময় দাঁড়িয়ে মধুসূদন যেটা অনুভব করেছিলেন, এই সময় দাঁড়িয়েও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনুভব করছি, এবং তোমরা পরবর্তীতে আরও করবে। যখনই তোমরা একটা ধাঁচ, সমাজের চলে আসা একটা ধাঁচকে, ধরনকে ভাঙার চেষ্টা করবে, তখনই কিন্তু, এবং সেটা একটা শ্রেণীর চোখে, সেই শ্রেণীটা ওই সময় কিন্তু অল্প সংখ্যক মানুষের শ্রেণী, তাদের চোখে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়েছিল, আর বেশিরভাগের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি। যেটা ওই সময় বিপুলভাবে সমালোচিত হয়েছিল, যেটা এই সময় বিপুলভাবে সমাদৃত হচ্ছে। এটা তো ঠিকই যে মানুষের মধ্যে একটা চিরাচরিত স্বভাব বর্তমান, সেই স্বভাবের মধ্যে আমরা পড়ছি। যখন কর্তার ভূত আলোচনা করব, তখন কিন্তু এই প্রসঙ্গটা আবার ঘুরে ফিরে আসবে, যে অন্ধভাবে অনুসরণ করার স্বভাব আমাদের বেশিরভাগের মধ্যে এখনও রয়েছে। মানে স্রোতের জল যেদিকে যায়, আমরা বেশিরভাগ কিন্তু সেই দিকেই যাওয়ার চেষ্টা করি। স্রোতের প্রতিকূলে আমরা লড়াই করে এগোনোর মতো ক্ষমতা খুব কমই রাখি। এই দুঃসাহসটা, হ্যাঁ বলো। হ্যাঁ, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার যে মানসিকতা, সেটা আমাদের বেশিরভাগেরই এখনও পর্যন্ত তাই চলছে। আর তাই চলছে বলেই অনেক অন্যায়কে আমরা মেনে নিয়েছি, অনেক অন্যায়কে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাও কিন্তু আমরা না দেখে থাকার ভান করছি। মানে নির্বিকার, উদাসীন একটা আচরণ করে চলেছি বহু ক্ষেত্রে, সমাজ রাষ্ট্রের বহু ক্ষেত্রে কিন্তু তা আজও করে চলেছি। তাহলে আজকের যদি আমরা করে চলি, তাহলে বুঝতে হবে মানুষের মধ্যে এই স্বভাবটা আজও যদি বর্তমান থাকে, তাহলে এই স্বভাবটা পূর্বে তো আরও মাত্রাতিরিক্ত ছিল। এখন ঘটনা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য আমি এক্ষুনি আলোচনা করব। বীরাঙ্গনা কাব্যে কতগুলো পত্র রয়েছে? 11টি পত্র। 11টি পত্রের মধ্যে আমাদের পাঠ্য নীরধ্বজের প্রতি জনা, এটা 11তম পত্র, মানে এটাই হচ্ছে বীরাঙ্গনা কাব্যের শেষ পত্র, পূর্ণপত্র হিসেবে। বীরাঙ্গনা কাব্য যখন রচনা শুরু করেছিলেন, তখন মধুসূদনের যে পরিকল্পনা, তার পরিকল্পনা ছিল তিনি 21টা পত্র সম্পূর্ণ করবেন। কিন্তু 11টি পত্র সম্পূর্ণ করার পরে নানা কারণে তার বাকি পত্রগুলো সম্পূর্ণ হয়নি। তিনি কিছু কিছু পত্র শুরুও করেছিলেন, কিন্তু সেই পত্রগুলো সম্পূর্ণ আর করে উঠতে পারেননি। তাই বীরাঙ্গনা কাব্য 11টি পত্রের সমন্বয়ে রচিত একটি পত্রকাব্য হয়ে উঠেছে। এবং এই বীরাঙ্গনা কাব্যটা প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে, বিলেত যাত্রার পূর্বে 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এখন ঘটনা হচ্ছে যে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, মধুসূদন দত্তের যে পশ্চিমী সাহিত্যের যে ধারা, সেই ধারাকে অনুকরণ করার যে প্রয়াস, তা নিয়ে আলোচনা করছিলাম। এখন ঘটনা হচ্ছে যে কোনো ভালো কিছুকে, সেটা দেশীয় হোক আর বিদেশি হোক, ভালো যাকে অনুসরণ করা যায়, যার থেকে নতুন কিছু শেখা যায়, যাকে প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন আনা যায়,
সমাজের পরিবর্তন, সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন আনা যায়, তাকে গ্রহণ করা এটা কোনো অন্যায় নয়, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো দোষের হতে পারে না। নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি ছিল ক্লাস 9-এ, প্রবন্ধ মনে পড়ছে? তো সেই নবনব সৃষ্টি যা কিনা ভাষা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে, তো বলছে বাঙালি কিন্তু গ্রহণ করেছে, বাঙালি গ্রহণ করেছে যেখানে সত্য সুন্দর সেখান থেকে গ্রহণ করেছে। তার মানে যা কিছু ভালো সেই ভালোটাকে কিন্তু বাঙালি গ্রহণ করেছে, নিয়েছে। ভালোটাকে নেওয়ার মধ্যে কিন্তু কোনো দোষ নেই, কোনো অপরাধ নয়, এটা ভালো দিক। কিন্তু যেটাকে গ্রহণ করেছে সেটাকে যদি হুবহু গ্রহণ করে, হুবহু যা আছে ওভাবেই গ্রহণ করা, মানে পুরোপুরি নকল করা, তার মধ্যে কিন্তু বুঝতে হবে যে তেমন কোনো কৃতিত্ব নেই। আমরা ভাবনাটাকে নিতে পারি, আমরা আইডিয়াটাকে নিতে পারি, কিন্তু তাকে যখন আমি উপস্থাপন করছি তখন যেভাবে অন্য সাহিত্যের মধ্যে রয়েছে পুরোপুরি ওইভাবে উপস্থাপন না করে তার ধাঁচটাকে নিয়ে তারপরে একজন শিল্পী, একজন কবি, একজন সাহিত্যিক তিনি যখন তার মনের রঙে নতুন করে আবার উপস্থাপন করছেন, তার মধ্যে কিন্তু নতুনত্ব রয়েছে, তার মধ্যে কিন্তু মৌলিকত্ব রয়েছে। তার মানে অমিত্রাক্ষর ছন্দটাকে গ্রহণ করার মধ্যে কিন্তু কোনো দোষ নেই। কিন্তু অমিত্রাক্ষর ছন্দটাকে গ্রহণ করে কোথায় প্রয়োগ করছি? না, বাংলা সাহিত্যে প্রয়োগ করছি। তাহলে বাংলা সাহিত্যে প্রয়োগ করতে গেলে তাহলে বাংলা সাহিত্যে যে উপকরণ রয়েছে, উপাদান রয়েছে, তাকেই অমিত্রাক্ষর ছন্দে প্রয়োগ করা হোক। তার মানে ছন্দটা একই থাকতে পারে, কিন্তু সেই ছন্দে আমি নতুন করে পরিবেশন করছি আমাদের পাঠক সমাজের সম্মুখে। তার মধ্যে কিন্তু মৌলিকত্ব রয়েছে, তার মধ্যে নতুনত্ব রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্য আধুনিক সাহিত্যিক মহাকাব্যের মধ্যে একটি সাহিত্যিক মহাকাব্য। তো এই মেঘনাদ বধ কাব্যটাকে যখন আধুনিক যুগে কবি তার মতো করে উপস্থাপন করছেন, তখন কিন্তু তিনি রামায়ণের কাহিনীটাকে নিচ্ছেন। কাহিনীটাকে নেওয়ার মধ্যে কিন্তু কোনো দোষের নয়, কিন্তু কাহিনীটাকে নেওয়ার পরে এইবারে সেটাকে ওইভাবেই পরিবেশন না করে এইবারে নিজের মতো করে পরিবেশন করছেন। এবং নিজের মতো করে মানে যুগ পরিবেশে, যে যুগ পরিবেশে বাঙালিদের ওই পুরাতন গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে একটু নতুন করে চিন্তা ভাবনা করার মানসিকতাটাকে তৈরি করা। তার জন্য মেঘনাদ বধ কাব্যে রামকে তো গুরুত্ব দেওয়া হয়নি, মেঘনাদ বধ কাব্যে লক্ষণকে গুরুত্ব দেওয়া হয়নি, মেঘনাদ বধ কাব্যে কাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে? রাবণ এবং তার পুত্র রাবণ, ইন্দ্রজিৎ। তার মানে রক্ষকুলকে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রমীলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে এখানে রাক্ষসদের সত্তাকে নয়, এখানে মানব সত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের যে হৃদয়ের ঐশ্বর্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেই ঐশ্বর্যগুলো আমরা যদি মানে কবির দৃষ্টিতে তুলনামূলকভাবে সিদ্ধান্তে পৌঁছাই, তাহলে রাম লক্ষণের নয়, রাবণ, ইন্দ্রজিৎ, প্রমীলা, চিত্রাঙ্গদা, এদের চরিত্রটা অনেক বেশি মানবিক হয়েছে, অনেক বেশি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠেছে। যত আরও উঁচু ক্লাসে উঠবে, যত আরও পরিণত হবে তোমরা, ততই দেখবে দৃষ্টিভঙ্গির বদল আসছে, ভাবনা চিন্তা করছো একটু অন্যভাবে। তখন এই মেঘনাদ বধ কাব্য আজকের ক্লাস 10-এ বসে যেভাবে তোমরা বুঝেছো, যেভাবে তোমরা ভেবেছো, আরও কয়েক বছর পরে দেখবে দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে, ভাবনা চিন্তা করার ক্ষমতাটা বেড়েছে, পরিণত হয়েছো, অন্যভাবে এবারে ভাবনা চিন্তা করতে পারছো। জীবনের সঙ্গে মিলিয়ে মেঘনাদ বধ কাব্যকে তোমরা তোমাদের মতো করে বিশ্লেষণ করতে পারছো।
রামায়ণের ক্ষেত্রেও তাই, মহাভারতের ক্ষেত্রেও তাই, আর বীরাঙ্গনা কাব্যের ক্ষেত্রেও তাই। আজকের এই ক্লাসে দাঁড়িয়ে, এই ক্লাসে মানে ক্লাস 11 একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, এই ক্লাসে দাঁড়িয়ে বীরাঙ্গনা কাব্যের একটা পত্রকে বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাস। কোন পত্র? নীলধ্বজের প্রতি জনা। তো কজন স্টুডেন্ট নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশের শব্দার্থ আর লাইন ধরে ব্যাখ্যার বাইরে গিয়ে নিজের মতো করে একটু অন্যভাবে কয়জন ভাবছো? কয়জনের ভাবার মতো সময় আছে? সময়ও তো ব্যাপার একটা, না? সময়ও তো একটা ফ্যাক্টর না বাবা। আমার অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো চ্যাপ্টার, অনেক টিচার, অনেক চাপ। তো সেই চাপটা তো আগে সামলাই, তারপরে পাঠ্য বিষয়ের বাইরে গিয়ে পাঠ্য বিষয়টাকে আরেকটু অন্যভাবে পরিণত মানুষের মতো বুঝবো। ম্যাচিওর স্টুডেন্ট যেটাকে বলা হয়, ক্লাস 11-এর ছাত্রছাত্রীর যে ম্যাচিওরিটি, সেই ম্যাচিওরিটি এখনও পর্যন্ত তোমাদের আসেনি। ক্লাস 11-এর ছাত্রছাত্রীর ম্যাচিওরিটি, হ্যাঁ, এটা আমরা ধরতে পারি, বুঝতে পারি। এখন যারা ক্লাস 11-এ পড়ছো তাদের ম্যাচিওরিটি অনেকটা কলেজে পড়ার মতো। আমরা যখন কলেজে পড়েছি আমাদের যা ম্যাচিওরিটি, তোমাদের কিন্তু এই বয়সে এই ক্লাসে চলে এসছে। কিন্তু ঘটনা হচ্ছে ম্যাচুরিটি এলেও সেই পরিণত মন নিয়ে বিশ্লেষণ করার মতো সময়ের বড় অভাব তোমাদের। চ্যাপ্টারগুলোর মধ্যে, এই পাঠ্য বিষয়গুলোর মধ্যে যে সাহিত্য রস রয়েছে তাকে আস্বাদন করার মতো যথেষ্ট সময়ের অভাব রয়েছে। আর এখন এই সময় দাঁড়িয়ে হাতে মোবাইল আর চারদিকে একটা রঙিন দুনিয়া এমনভাবে তোমাদেরকে বিচলিত করছে, এমনভাবে তোমাদেরকে বিভ্রান্ত করছে, টানছে, যে তোমরা সাহিত্যের মধ্যে যে নির্যাস রয়েছে সেই নির্যাসটাকে আস্বাদন করতে পারছো না। এখন ব্যাপারটা হচ্ছে কি না, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, পড়া শুনতে হবে, হোমওয়ার্ক করতে হবে, পরীক্ষার জন্য তৈরি হতে হবে, ওই লাইনগুলো থেকে কি প্রশ্ন হবে তার উত্তরগুলোকে লিখে রাখলেই বাস বাবা, এইটুকুই যথেষ্ট আমাদের কাছে। কিন্তু এর বাইরে গিয়ে কজন ভাবার চেষ্টা করছো, কজন বোঝার চেষ্টা করছো? আমি তো জোর করে তোমাদের এই নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশে যে মহাভারতের অন্যান্য মানে পূর্ববর্তী পর্বের অন্যান্য যে প্রাসঙ্গিক আলোচনাগুলো আছে সেইগুলোকে টেনে নিয়ে এসে আলোচনা করছি, কিন্তু সেটা সংক্ষিপ্ত আকারে। কেন আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে? কারণ আমি জানি মহাভারত অনেকে পড়া আছে, অনেকের শোনা আছে, জানা আছে, দেখা আছে, আবার অনেকে মহাভারত নিয়ে যে আলোচনা এবং এখানে যে প্রাসঙ্গিকভাবে মহাভারতের বিভিন্ন বিষয় এসছে ওগুলো আমি ডিটেলে অডিওতে আলোচনা করে দিয়েছি। তাই আমি আমার দিক থেকে দায়িত্বটা শেষ করেছি, বাকিটা তোমাদের শোনা না শোনা তোমাদের উপর নির্ভর করছে। কেউ যদি সত্যি ডিটেলে জানে তাহলে সে কিন্তু এই নীলধ্বজের প্রতি জনা থেকে প্রকৃত সাহিত্য রসটাকে আস্বাদন করতে পারবে। আর মাত্র একটা পত্র সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে, অথচ এখানে বীরাঙ্গনাতে কতগুলো পত্র রয়েছে? 11টি পত্র। এবং এই 11টি পত্রে 11 জন নারী কোনো না কোনো পুরুষকে উদ্দেশ্য করে পত্র লিখেছেন। আর সেই পুরুষ কখনো তার প্রেমিক মানে প্রেমাস্পদ, সেই পুরুষ কখনো তার স্বামী, স্বামীও হয়ে উঠেছে তার প্রেমিক। তাহলে কোনো না কোনো পুরুষকে কেন্দ্র করে, পুরুষকে উদ্দেশ্য করে কোনো না কোনো নারীর পত্র। এখন বাংলা সাহিত্যে তো এই রকম ধরনের পত্রকাব্য ইতিপূর্বে লেখা হয়নি। এমনকি মধুসূদনের হাতে যে পত্রকাব্যের রচনা সূচনা হয়েছিল বাংলা সাহিত্যে, এটাই প্রথম, এটাই শেষ, একমাত্র পত্রকাব্য। এরকম দুঃসাহসিকতা আর কেউ দেখায়নি, আগে তো দেখাতে পারেনি, পরেও দেখায়নি। এখন এমন ধরনের যে আইডিয়া, এই ধারণাটা কবি কোথা থেকে গ্রহণ করেছিলেন? কবির কি নিজস্ব ধারণা?
যে এরকমই একটা পত্রকাব্যকে আমি উপস্থাপন করব, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে। তাহলে ওই ধারণাটা, ওই আইডিয়াটা, ওই ভাবনাটা তিনি কোথা থেকে পেয়েছিলেন বলো? ইতালির কবি, রোমান কবি ওভিডের হেরোইডাস এই গ্রন্থ থেকে পেয়েছিলেন। তার মানে ইতালীয় কবি, রোমক কবি ওভিডের হেরোইডাস এই গ্রন্থে গ্রিক পুরাণের, রোমান পুরাণের যে দেবতা দেবীর কথা রয়েছে সেই পুরাণের আখ্যানকে, পুরাণের কাহিনীকে ওভিড কি করেছেন না কোনো নারীর মধ্য দিয়ে, সেই নারী তাদের পুরাণের নারীর মধ্য দিয়ে পত্রাকারে উপস্থাপন করেছেন। তাহলে আইডিয়াটা কিন্তু রোমান সাহিত্য থেকে, ইতালীয় সাহিত্য আর কি, সেখান থেকে আইডিয়া, ধারণাটাকে নেওয়া হয়েছে। তারপরে মধুসূদন দত্ত পৌরাণিক নারী চরিত্রগুলোকে পৌরাণিক যুগে দাঁড় করিয়ে নয়, আধুনিক যুগে দাঁড় করিয়ে নতুন রূপে এমনভাবে উপস্থাপন করলেন, রীতিমতো আলোড়ন পড়ে গেল। মানুষ নতুন করে ভাববার একটা অবকাশ পেল। মানুষ ভুলে গিয়েছিল যে নারী জড় নয়। মানুষ ভুলে গিয়েছিল যে নারীরা জড় পদার্থ নয়, নারীদেরও মন রয়েছে, তাদেরও চাওয়া পাওয়া রয়েছে, তাদেরও ইচ্ছা অনিচ্ছার দাম রয়েছে, তাদের আবেগ অনুভূতি রয়েছে। আমাদের মতো সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো দ্বারা পরিপূর্ণ রানী মন। তারাও তাদের মনের কথাকে তুলে ধরতে চায়, তারাও কষ্টে দুঃখে কাঁদে, তারাও আঘাতে চোখের জল ফেলে, তারাও আঘাতে আহত হয়, কুঁকড়ে যায়, তারাও আনন্দে হাসে। তাদেরও আনন্দের সময়, সুখের সময় হাসার অধিকার রয়েছে। নাকি একটা জায়গাতে তাদেরকে বেঁধে জড়সড় করে রাখাই সমাজের ধর্ম? হ্যাঁ, এতকাল ধরে তাই মেনে এসেছে, এতকাল ধরে নারীদেরকে তাই ভেবে এসেছে। বাংলা সাহিত্যের ইতিহাস তিনটে যুগে বা তিনটে কালে বিভক্ত। এর আগে অনেকবার ক্লাসে আলোচনা হয়েছে, 9-এ হয়েছে, 10-এ হয়েছে, 11-এ চর্যাপদের আলোচনাতেও আমি বুঝিয়েছি বাংলা সাহিত্যের ইতিহাসে। তো বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, এই দুটো যুগ বাংলা সাহিত্যে দৈবিক মাহাত্ম্যের যুগ। দেবতা দেবীর ছড়াছড়ি, কোনো না কোনো দেবতা বা দেবীকে কেন্দ্র করে তার মাহাত্ম্য কীর্তন রচনা করা হয়েছে, তার গুণকীর্তন রচনা করা হয়েছে, তার প্রশস্তি গীত রচনা করা হয়েছে। তার মানে মানুষ অসহায়, আর অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছে কারা? অদৃষ্ট। অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছে অদৃষ্ট, ভাগ্য। আমরা যখন অসহায় হয়ে পড়ি, আমরা যখন পারি না, অক্ষম হয়ে পড়ি, তখন কিন্তু আমরা ভাগ্যের দোহাই দিই, ভাগ্যের ওপরে চাপিয়ে দিই। আমার কপালে নেই, ভাগ্য খারাপ, ভাগ্য মন্দ, তাই আমার দ্বারা হয়নি, হবে না। আর ওর দ্বারা সম্ভব হয়েছে কারণ ওর কপাল ভালো, মানে ভাগ্য কিন্তু ওর প্রতি প্রসন্ন, সৌভাগ্য। আরে ভাগ্যকে বদলাতে হয়। ভাগ্য বদলানোর জন্য দরকার কনফিডেন্স, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়। কিন্তু মানুষ এতখানি অসহায় মধ্যযুগে, প্রাচীন এবং মধ্যযুগে তাদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে গেছে। আর সেই আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনা এটা অত্যন্ত কঠিন কাজ ছিল, কারণ সমাজের উচ্চ 3 বর্ণ বেশিরভাগ মানুষের আত্মবিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এবং তাদের এটাই ছিল
উদ্দেশ্য প্রণোদিত রীতিমতো ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক সমাজের একটা বড় অংশকে নিচের স্তরে দাবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, এটা পরিকল্পনা মাফিক। এবং তার জন্য গত আলোচনায় বলেছিলাম, তার জন্য তিনটে শ্রেণী কী করেছে না, ক্ষমতাটাকে ধরে রাখার জন্য যে শক্তিগুলো প্রয়োজন সেই শক্তিগুলোকে তারা এক জায়গায় করে রেখে দিয়েছে। এবং এই তিনটে শ্রেণীর প্রথম যে উচ্চ শ্রেণী, উচ্চ বর্ণের শ্রেণী রয়েছে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণেরা কোন ক্ষমতাটাকে নিজেদের করায়ত্ত করে রেখেছে, মুষ্টিবদ্ধ করে রেখেছে, সবার মাঝখানে ছড়িয়ে দেয়নি। কোনটা? সেটা প্রশ্ন স্যার, কে ঠিক করে দিল ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, ও শূদ্র, এটা কে ঠিক করে দিল? যারা সমাজে ক্ষমতাবান তারাই ঠিক করবে। সমাজে যারা আধিপত্য বিস্তার করেছে তারাই ঠিক করেছে। যারা মনে করেছে আমরা আধিপত্য বিস্তার করব, যুগের পর যুগ ধরে আমরা আধিপত্য বিস্তার করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আধিপত্য বিস্তার করবে মানে বজায় রাখবে, তার জন্য আমরা এমন কিছু নীতিকে প্রয়োগ করব, এমন কিছু বিভাজন নীতিকে প্রয়োগ করব, সেই বিভাজন নীতির দ্বারা সমাজের একটা বড় অংশকে একবারে অস্পৃশ্য বা পতিত করে সমাজের পদতলে আমরা পিষ্ট করতে থাকবো চিরকাল। কিছুতেই উঠতে দেব না, কিছুতেই উঠতে দেব না। ওঠার জন্য তিনটে সিঁড়ি দরকার। জ্ঞান মানে শিক্ষা, যে সিঁড়িটা অলরেডি কেড়ে নিয়েছে ব্রাহ্মণেরা। 2 বাহুবল ক্ষমতা, সেটা কেড়ে নিয়েছে কারা? ক্ষত্রিয়রা। আর 3 বৈশ্যরা নিয়ে নিয়েছে কেড়ে কি? টাকা পয়সা, অর্থ। তাহলে অর্থ, শক্তি মানে বাহুশক্তি, আর হচ্ছে অর্থ, অস্ত্র আর জ্ঞান, বুদ্ধি। তো তিনটেকে যদি একটা শ্রেণী বা এই তিনটে শ্রেণী যদি তিনটেকেই করায়ত্ত করে রাখে পরিকল্পনা মাফিক, তাহলে স্বাভাবিকভাবে সমাজের বড় অংশ শূদ্র জাতি মানে সাধারণ মানুষ তারা যে প্রধানত হয়ে থাকবে এটাই স্বাভাবিক। এবং যেই ওঠার চেষ্টা করছে কোনো কারণে, যখনই সমাজের এই শূদ্র শ্রেণী থেকে কেউ ওঠার চেষ্টা করছে, হতে পারে পাকেও তো পদ্মফুল হয়, পাকেও তো না, পাকেই পদ্মফুল হয়, হ্যাঁ। তো কখনো কখনো তো এরকম সমাজেও জ্ঞানী গুণী বা শক্তিধরের উদয় হয়, সংখ্যায় কম হলেও তো হয়। কি হয়, কি হয় না, হয় না? হ্যাঁ স্যার, যেমন উদাহরণ হিসেবে ডক্টর বি.আর. আম্বেদকরের উদাহরণ দেওয়া যেতে পারে। বি.আর. আম্বেদকরের উদাহরণ দেওয়া যেতে পারে। আর মহাভারতে ব্যাসদেব, মহাভারতে কর্ণের উদাহরণ দেওয়া যেতে কর্ণ, কিন্তু কর্ণের শরীরে তো দেবতার রক্ত, ক্ষত্রিয়ের রক্ত। ব্যাসদেব কেন স্যার? আরে ব্যাসদেবের জন্মের পরে তার পিতা কি তার পিতৃ পরিচয় স্বীকার করেছিল? না স্যার। পরাশর মুনি স্বীকার তো করেনি, কিন্তু দেহে তো ব্রাহ্মণের রক্ত ছিল না। আর অন্যদিকে সত্যবতী কুমারী অবস্থায় যখন গর্ভে ধারণ করেছে পুত্রকে, সত্যবতী কি স্বীকার করে নিয়েছে আমার পুত্র? তার মানে ও বড় হয়েছে কোথায়, মানুষ হয়েছে কোথায়? শূদ্র শ্রেণীর মধ্যে বড় হয়েছে। কিন্তু ওই যে রক্ত, জিন তো আপন ক্ষমতায় ধীরে ধীরে জ্ঞান বুদ্ধির বিকাশে মহা পণ্ডিত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠেছে। তো জ্ঞানী ব্যক্তি হওয়ার সাথে সাথে যখন দেখা গেল ক্ষত্রিয়রা কি দেখলো, আরে এ তো বিরাট বড় জ্ঞানী পণ্ডিত, একে যদি শূদ্রদের মাঝখানে ফেলে রাখা হয় তাহলে কি হবে, অসুবিধাটা কী হবে বলো? সব যে শূদ্রকেও সূর্যের মধ্যে সেই জ্ঞানটা আমি চলে যাব। মানে শূদ্রদেরকে ঐক্যবদ্ধ করবে, তাদেরকে সজাগ করবে, সচেতন করবে। তাহলে তার থেকে সহজ পন্থা কি না, তাকে বরং ওখান থেকে তুলে নাও, তাকে ওখান থেকে তুলে নিয়ে একটা আম পচে গেলে বাকি আম পচে যায়, ওই হ্যাঁ পচা আমটাকে তুলে ফেলে দাও। একদম। এবং ভালো ক্রিমটাকে নিয়ে নিল, ক্রিম ওখান থেকে ক্রিমটাকে ক্ষত্রিয়রা কী করলো, ক্রিমটাকে নিয়ে নিল, মানে সত্যবতী স্বীকার করে নিল আমার পুত্র, আর নিয়ে এসে বসিয়ে দিল পাণ্ডবদের কুলাচার্য হিসেবে, কৌরব পাণ্ডবদের কুলাচার্য হিসেবে বসে গেল। বাস কর্ণ অধিরথ সুতপুত্র, অধিরথের সারথীর পুত্র, অধিরথ সারথী।
তো কর্ণ যখন অধিরথ সারথি, অথচ এরকম একজন শক্তিশালী, এরকম একজন বীর্যমান, তখন দুর্যোধন কী করলো? এই অঙ্গরাজ্যে তাকে রাজা করে দিল। হ্যাঁ, অঙ্গরাজ্যে রাজা করে কী করলো? শূদ্রদের থেকে তুলে নিল। এটাও তো প্ল্যানিং, এটাও তো পরিকল্পনা হবে। আমেরিকা কি করে? আমেরিকা কি করে কি? এই বড় বড় ট্যালেন্টগুলোকে সার্চ করে, খোঁজে, বিরাট বড় নিজের দেশ সেই ট্যালেন্টের কদর অর্থ দিয়ে করতে পারছে না। অতএব দেশে থাকলে তুমি এত লাখ টাকা পাবে মাসে, তোমাকে এত কোটি টাকা দিয়ে আমি নিয়ে নিচ্ছি, চলো। আমেরিকার নিজস্ব কম, সবই তো বাইরের থেকে নেওয়া। হ্যাঁ স্যার, সব 36% করে বড় বড় সংস্থা। হ্যাঁ, এই যে বড় বড় কিছু সংস্থা আছে দেখবে, এই যে উবের, ওদের নিজেদের গাড়ি বলে কিচ্ছু নেই, কিন্তু এত বড় সংস্থা, পৃথিবীর মধ্যে অন্যতম বড় সংস্থা। ক্যাব না, ক্যাব সিস্টেম তো। হ্যাঁ, ক্যাব সিস্টেম, কিন্তু নিজেদের কিচ্ছু নেই, সব কিন্তু এখান থেকে ভাড়া করা, ওখান থেকে নিয়ে আসা, ওখান থেকে নিয়ে আসা। শুধু কি দরকার? মাথা। এইভাবেও বিজনেস করা যায়। অনেকে আমরা বিজনেস করার পরিকল্পনা করি, আগে বিশাল বড় কোম্পানি বানাবো, বিরাট বড় দোকান করব, তারপরে লোন নেব, টাকা পয়সা দিয়ে করব। এমনও কিছু কিছু কোম্পানি আছে নিজের বলে কিচ্ছু নাই, সব অন্যের থেকে কীভাবে, শুধু মাথা। তাহলে মাথাটাই এমন। তো ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা কী করেছে? শূদ্রদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কেউ যখন শূদ্রদের মধ্যে জন্ম নিয়ে ক্ষমতাবান হওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে বীরাঙ্গনা কাব্যে 11 জন নারী পত্র লিখেছেন 11 জন পুরুষকে, কখনো তার প্রেমিককে, না হলে কখনো তার স্বামীকে পত্র লিখেছে। আবার প্রেমিকও অনেক সময় তো স্বামীর ছাত্রকেও লেখা হয়েছে। প্রেমিক, হ্যাঁ, মনে মনে প্রেমিক বলে ভেবেছে না। প্রেমিক তো আবার স্বীকৃত প্রেমিকের ব্যাপারটা এখনকার দিনে এসছে, তখনকার দিনে তো স্বীকৃত প্রেমিকের ব্যাপারই ছিল না। না, কেউ কাউকে ভালোবাসে, মনে মনে ভালোবাসে, তো সে তো তার মনে মনেই তাকে প্রেমাস্পদ হিসেবে, প্রেমিক হিসেবে ভেবে নিল, কি না? এবারে সেই সম্পর্কটা, সেই স্বীকৃতিটা, সেই সম্পর্কটা সমাজ স্বীকৃত হতেও পারে, আবার নাও হতে পারে। সমাজ স্বীকার করতেও পারে, নাও করতে পারে। আর তখনকার দিনে সমাজ স্বীকার তো সেই অর্থে করেনি, তাই না? পৌরাণিক যুগে সমাজ কি আর স্বীকার করেছে? সমাজ স্বীকার করেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বীকার করেছে। তাহলে তার বাইরে যখনই গেছে সেটা সমাজ বহির্ভূত সম্পর্ক। তো মনে মনে কেউ যদি কাউকে ভালোবাসে, সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক আর মেয়েদের ক্ষেত্রেই হোক, সে তো তার প্রেমিক বা প্রেমিকা হলোই। হলো কি হলো না? ছাত্রের কথা হচ্ছিল, হতেই পারে। শূর্পণখার কথা হচ্ছে, শূর্পণখাও পত্র লিখছে লক্ষণকে। লক্ষ্মণ, শূর্পণখাও পত্র লিখছে। তো লক্ষণ কি মেনেছিল নাকি? না স্যার। তো লক্ষণ যদি না মেনে থাকে, তো শূর্পণখা তো মনের দিক থেকে লক্ষণকে নিজের প্রেমিক হিসেবে মেনে নিয়েছিল, স্বীকার করেছিল। শূর্পণখা স্বীকার করেছিল, মনে মনে ভেবেছিল। তো শূর্পণখার কাছে লক্ষণ প্রেমিক হলো। কোনো না কোনো প্রেমিককে উদ্দেশ্য করে, কোনো না কোনো নারী তার স্বামীকে উদ্দেশ্য করে পত্র লিখেছে। এবারে ঘটনা হচ্ছে যে এই কাব্যের নাম বীরাঙ্গনা। আমরা সাধারণত বীরাঙ্গনা এই শব্দটার অর্থ যেটা বুঝি, বীরাঙ্গনা মানে বীরদের মতো দুঃসাহসী হবে, শক্তিশালী হবে, কোনো কিছুকে ভয় পাবে না, জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়বে দেশের স্বাধীনতার জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, নিজের আত্মরক্ষার জন্য, আত্মমর্যাদাকে রক্ষার জন্য, নিজের রাজ্যের যে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো। তবেই তো বীরাঙ্গনা বলবো আমরা তাকে। বীর তার স্ত্রীলিঙ্গে, বীরাঙ্গনা। তো বীর একজন পুরুষ যে কিনা দুঃসাহসী, একজন পুরুষ যে ভীরু কাপুরুষ নয়, যে মহারথী, বীর যোদ্ধা,
সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, বীরের মতো প্রাণ দেয় তার রাজ্যের, তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেই তো বীর, কোনো কিছুকে পরোয়া করে না। আর নারীদের ক্ষেত্রে তাহলে সেই হবে বীরাঙ্গনা। তাহলে সেই বীরাঙ্গনার কথা যখনই আমরা ভাবি, বীরাঙ্গনার কথা যখনই আমাদের মাথায় আসে, তাহলে কাদের ছবি আমাদের মাথায় আসবে? ইতিহাসের এমন বীরাঙ্গনার ছবি আমাদের মাথায় আসবে। আমি একটা উদাহরণ দিলাম, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাকেই তো আমরা বলবো বীরাঙ্গনা, তাই না? সত্যিকারের বীরাঙ্গনা যদি বলতে হয় রানী লক্ষ্মীবাইকে, কি তাই কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু এই বীরাঙ্গনা কাব্যে যে 11টি পত্র রয়েছে, সেই 11টি পত্রের মধ্যে এইরকম এমন কোনো নারী নেই রানী লক্ষ্মীবাইয়ের মতো, যারা এরকম সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে বিদেশিদের কবল থেকে মুক্ত করার জন্য, বা বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। এমন কোনো নারী এই 11টি পত্রের মধ্যে নেই। তা সত্ত্বেও বীরাঙ্গনা কাব্য নামকরণ করা হয়েছে, এবং বীরাঙ্গনা কাব্যের নামকরণের পেছনে এখানে একজন নারী যারা হয়ে উঠেছে বীরাঙ্গনা। তার মানে বীরাঙ্গনা এই কথাটা সময়ের সাথে সাথে অর্থ বদলে ফেলেছে। বীরাঙ্গনা এই কথাটার যে অর্থ, সেই অর্থটা সময়ের সাথে সাথে বদলে গেছে। ঠিক যেমন সময়ের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা বদলায়, চিন্তাভাবনা বদলায়, মানসিকতাটাও বদলায়, গ্রহণ করার ধরনটা বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়, তেমনি সাথে সাথে অর্থটাও বদলাবে। কি সময়ের সাথে সাথে তো অনেক কিছুর বদল ঘটে, ঘটে কি ঘটে না? হ্যাঁ স্যার, ঘটে। হ্যাঁ স্যার, ঘটে। এবং যখন একটা ধারা চলছে, একই রকম একটা ধারা চলছে 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 চলছে, হঠাৎ করে সেই ধারা ভেঙে যখন একটা নতুন ধারা তার মাঝখানে কেউ নিয়ে এলো, তখনই লোকেরা কিন্তু চিন্তায় পড়ে গেল, আচ্ছা এটা কি ঠিক? এস কেমন একটা করেছে, কেমন একটা খারাপ জিনিস, এটাকে কখনো গ্রহণ করা যায় না। কিন্তু ওটাই আবার সময়ের সাথে সাথে গ্রহণযোগ্য হয়ে যায় এবং পুরনোটাকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায়। তখন ওই ধারায়, ওই যে নতুন ধারাতে, ওটাতেই কিন্তু মানুষ অভ্যস্ত হতে থাকে। ওটাকেই মানুষ, সময় লাগে একটু হয়তো, কিন্তু ওটাকেই মানুষ রীতিমতো গ্রহণ করে। তখন আবার দেখবে পুরানো ধারাটা ম্যাড়মেড়ে হয়ে যায়। ঘটনা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একজন নারী বীরাঙ্গনা হয়ে উঠেছে, একটা ক্ষেত্রে একজন নারী বীরাঙ্গনা হয়ে উঠেছে। আর নারীদের মধ্যেই সেই বীরাঙ্গনার যে গুণগুলো বর্তমান রয়েছে, বীরাঙ্গনার গুণগুলো বর্তমান রয়েছে: নারী প্রেমিকা, নারী কন্যা, নারী জননী মা, নারী কারোর বোন, ভগিনী, নারী সহধর্মিণী স্ত্রী, সুখে দুঃখে আপদে বিপদের সর্বক্ষণের সাথী, প্রেরণা, শক্তি। তার মানে নারীর বিভিন্ন বয়সে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ, অথচ এই রূপগুলোকে এতদিন ধরে কি করা হয়েছে? অন্দর মহলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। তার মানে নারীর মধ্যে এত রূপ রয়েছে, এত রূপ বর্তমান, যাকে একটা জায়গার মধ্যে বদ্ধ করে একটা জড় পাথর, পাষাণের মতো তৈরি করে রাখা হয়েছে। অথচ সেই বাঁধটা যখন ভেঙে ফেলা হয়েছে, সেই বন্ধনটাকে যখন ছিন্ন করে ফেলা হয়েছে, তখন ওই বাঁধ ভাঙা বন্যার মতো বিপুল
জলধারা যেমনভাবে উচ্ছল গতিতে বেরিয়ে আসে, তেমনি নারী মনের সেই সূক্ষ্ম সূক্ষ্ম আবেগ, অনুভূতি, ঐশ্বর্যগুলো বেরিয়ে এসেছে ভেঙে। তখনই মানুষ বোধহয় আরেকবার নতুন করে ভেবে দেখার সুযোগ পেয়েছে, তাদের অবকাশ হয়েছে। এবং যেটা অনেক আগে করা দরকার ছিল সেটা সম্ভব হয়নি, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এসে এই নবজাগরণের পথিকৃৎ মধুসূদনের হাত ধরে সেটা ঘটেছে। তাহলে যখনই নারীদেরকে অন্দরমহল থেকে বের করার প্রয়াস চলছে, যখনই নারীদের মনকে, বদ্ধ মনটাকে খুলে দেওয়ার চেষ্টা চলছে, যখনই মানুষের মাঝে, মানে পুরুষতান্ত্রিক সমাজের মাঝে নারীদের মনের জগৎটাকে একেবারে উন্মোচিত করা হচ্ছে, তখন তো গেল রব উঠবেই। কি উঠবে, কি উঠবে না? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল। হ্যাঁ, নারীরা হচ্ছে মায়ের প্রতিমূর্তি। নারীদের মধ্যে স্নেহ, মায়া, মমতা বর্তমান। তারা পুরো সংসারটাকে আগলে রাখবে স্নেহের বন্ধন দিয়ে। তারা একটা বয়স পর্যন্ত বাবার বাড়িতে থেকে বাবা মায়ের এবং বাবার বাড়ির সবার কথা শুনবে, সেবা যত্ন করবে। তাদেরকে যেভাবে চলতে বলা হবে সেভাবেই চলবে। এভাবেই চলো মা, ট্রেনিং দেওয়া চলছে। এভাবেই কথা বলো, এইভাবে হাসো, এভাবে কাঁদো, এইভাবে ওঠো, এইভাবে বসো, এইভাবে চলো, এইভাবে হাত নাড়াও। বেশি জোরে হাত নাড়িও না, বেশি জোরে হেঁটো না, বেশি জোরে দৌড়ানোর তো প্রশ্ন নেই, দৌড়ানোর প্রশ্ন নেই। বেশি জোরে হাঁটাও যাবে না, হাঁটা চলাও কিন্তু আমাদের মর্জি মাফিক, ওঠা বসাটাও আমাদের মর্জি মাফিক। আমরা কারা? আমরা কারা? হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের কথা বলা হয়েছে, আমাদের মর্জি মাফিক। এমনকি এটা আমাদের কাছে এখনো পর্যন্ত অবাক লাগে, আমাদের আশ্চর্য হতে হয়, মেয়েরা মেয়েদের বড় শত্রু, নারীরা নারীদের বড় শত্রু। যে মায়েদের উচিত এইরকমই একটা প্রথাবদ্ধ সমাজকে ভেঙে চুরমার করে দেওয়া, সেই মায়েরা কিন্তু আবার আগলে রাখছে। সেই সাথে সাথে তারা যত্ন সহকারে তাদের পরবর্তী প্রজন্মের মেয়েদেরকে আগলে রাখার শিক্ষাটা দিচ্ছে, আগলে রাখার শিক্ষাটা দিচ্ছে যে এইভাবে ওঠো, এইভাবে বসো। মেয়েদের বেশি কথা বলতে নেই, বেশি বকবক করলে বাচাল বলে, আর বাচালের কিন্তু ভালো ঘরে বিয়ে শাদী হয় না, সংসার কিন্তু ভেঙে যায়। মেয়েদের উপরে দায়িত্ব সংসারটাকে আগলে রাখা, তোমাদের উপরেই দায়িত্ব, সবটাই তোমাদের উপরে দায়িত্ব। মেয়ে লক্ষ্মী, লক্ষ্মীবন্ত, হ্যাঁ লক্ষ্মীবন্ত মেয়ের দ্বারাই কিন্তু সংসার সুখের হয়। একটা সংসারকে সুখের করে তুলতে গেলে গৃহিণীর অবদান সবার উপরে সব থেকে বেশি। তোমার হাতে এইভাবে চুড়ি পরা থাকবে, এইভাবে শাঁখা পরা থাকবে, এইভাবে পলা পরা থাকবে, তোমার হাতে এইরকম, তোমার সিঁথিতে সিঁদুর থাকবে, কপালে সিঁদুর থাকবে, তোমাকে এইভাবে ঘোমটা দিতে হবে, এতখানি ঘোমটা দিতে হবে। হ্যাঁ, এবং ঘোমটাতে তুমি যদি দেখতে না পাওগে, হোঁচট খেয়ে পড়ে মরে যাওগে, কিন্তু তোমাকে কিন্তু ঘোমটা দিয়ে চলতে হবে। বড়দের সামনে, হ্যাঁ শ্বশুরের সামনে, ভাসুরের সামনে, গুরুজনদের সামনে ঘোমটায় ঢেকে রাখতে হবে নিজের মুখ। দম যদি নিতে না পারোগে, হ্যাঁ দম নিতে না পেরে যদি মরে যাওগে, হ্যাঁ গরমে থাকতে পারছো না, অস্থির হয়ে যাচ্ছ, হাঁপিয়ে পড়ছো, তাও কিন্তু তোমাকে ঢেকে রাখতে হবে, নিজেকে আড়ালে রাখতে হবে। বাইরের থেকে কেউ এলে নিজেকে আড়াল করে ঘরের ভেতরে আগলে রাখতে হবে। বাইরে পরপুরুষের সামনে যাওয়া যাবে না। বাইরে যাওয়াটা একেবারে তোমাদের পক্ষে খুব একটা কি বলবো ভালো না। মানে প্রতি পদক্ষেপে শেকলে বেঁধে রাখা হয়েছে, প্রতি পদক্ষেপে। শেকলে বাঁধার জন্য শেকল লাগে না,
বুঝতে পারছো তো? শেকলে বাঁধার জন্য মানে আমি বলছি কি, ঘরের ভেতরে আটকে রাখার জন্য শেকল লাগে না। সামাজিক এই সমস্ত অনুশাসনগুলো বিরাট বড় লোহার শেকলে পরিণত হয়েছিল এবং এখনও আছে, এখনও অনেক ক্ষেত্রে আছে। শহর ভিত্তিক কয়েকটা বাড়ি যদি বাদ দেওয়া হয় তাহলে এখনও শহরে আছে, আবার গ্রামে তো বেশিই আছে, বিভিন্ন রাজ্যে আছে, দেশের বাইরে গেলে তো প্রচুর আছে, মুসলিম কান্ট্রিগুলোতে রয়েছে, আফগানিস্তানে চলছে, মধ্যপ্রাচ্যে এটা সব থেকে বেশি আছে। মধ্যপ্রাচ্যে প্রচণ্ড ভয়ঙ্কর। এখন তো আমরা দেখতে পাচ্ছি তালিবানি শাসনে আফগানিস্তানে মেয়েদের অবস্থা দেখতে পাচ্ছি, তো আবার সেই পুরাতন প্রথাটাকে ঘুরে ফিরে নিয়ে আসা হয়েছে। ওই যে মেয়েদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, বাইরে গিয়ে পড়াশোনা করা যাবে না, ঘরের বাইরে বেরোনো যাবে না, হিজাব পরতে হবে, বোরখার মধ্যে থাকতে হবে, নারী স্বাধীনতা বলে কিছু নেই, ঘুরে ফিরে আসছে সেই মধ্যযুগ আবার। তো ঘটনা হচ্ছে যে যে মহিলারা যারা ভুক্তভোগী, তোমাদের মায়েরা, আমাদের মায়েরা, তোমাদের শুধু কেন, আমাদের মাও, আমাদের সব্বার মা, ঠাকুমা, দিদিমা, তো তারা তো সাফারার, তারা তো ভুক্তভোগী, তারা তো সমাজের এই রকম অনুশাসনের জালে আষ্টে বৃষ্টে বাধা পড়েছিল, হাঁপিয়ে উঠেছিল। তারাও তো প্রথম এরকম অকথ্য অন্যায় অত্যাচার সহ্য করেছে। তাহলে সহ্য করতে করতে তাদের মানসিকতা যদি এরকম হয়ে যায় যে আমরাও আমাদের মেয়েদেরকে এইভাবে গড়ে তুলব, এই রকম সামাজিক অনুশাসনের মধ্যে বেঁধে গড়ে তুলব, তাহলে তো আমি বলবো মেয়েরা মেয়েদের শত্রু হয়ে দাঁড়ালো না। নারী স্বাধীনতার জন্য যে নারীদের এগিয়ে আসা উচিত, বিশেষ করে যারা পথপ্রদর্শক হবে আমাদের বড়রা, তারাই কি করছে, আমাদের উপরে মানে ছোটদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে। তো ট্রেন্ড ভাঙো, স্যার র্যাগিং করার মতো, যে ফার্স্ট ইয়ারে র্যাগ করে সে র্যাগ হয়, সে আবার সেকেন্ড ইয়ারেই ভাবে যে হ্যাঁ আমাকে তো করতেই লাগবে, আমিও করবো, এরকম ব্যাপার। তার মানে দুটো পথ থাকতে পারে। আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমাদের উপরে অকথ্য টর্চার করেছে, র্যাগিং করেছে, তাহলে আমি সেকেন্ড ইয়ারে পরের বছর উঠে গেলাম, তাহলে আমি দুটো নীতি নিতে পারি। হয় আমার রাগটাকে মেটানোর জন্য, আমি নিজে অত্যাচারের শিকার হয়েছিলাম, হেনস্থার শিকার হয়েছিলাম, অতএব আমি আমার রাগটাকে কী করব, রাগটাকে মিটাবো, আর রাগটাকে মেটানোর জন্য আমি এবারে ভর্তি হব ফার্স্ট ইয়ারের ওপরে অত্যাচার করবো। একটা নীতি হতে পারে, একটা রাস্তা হতে পারে। আর একটা রাস্তা কি, আমি যেহেতু সাফারার, আমি যেহেতু ভুক্তভোগী, আমি এই নীতিটাকে বন্ধ করে দেব। হ্যাঁ, বন্ধ করে দিলেই তো হয়ে গেল রে বাবা। কিন্তু ওই যে এই স্বভাবটাও তো আমাদের মধ্যে রয়েছে না। না, আমি যখন অত্যাচারিত হয়েছিলাম, আমি যখন হেনস্থার শিকার হয়েছিলাম, তখন আমার পাশে কেউ ছিল না, অতএব গায়ের জ্বালা তো আমাকে মেটাতেই হবে। এরকমও কিন্তু বহু মায়েরা, দিদিমারা, ঠাকুমারা রয়েছেন। আমরা অত্যাচারিত হয়েছিলাম, আমাদের সময় কেউ কিন্তু পাশে দাঁড়ায়নি, আমরা সারা জীবন শুধু ত্যাগ স্বীকার করে গেছি, আমরা আমাদের সুখটা পাইনি। আমাদের মেয়েদের সুখটা আমরা পেতে দেব না, পেতেই দেব না। প্যাডম্যান দেখেছো অক্ষয় কুমারের? হ্যাঁ দেখো, যারা যারা দেখোনি তাদেরকে দেখতে বলবো, বিশেষ করে মেয়েদেরকে দেখতে বলবো। মেয়েরা এখনো পর্যন্ত মেয়েদের শত্রু, মেয়েরা এখনো পর্যন্ত মেয়েদের শত্রু। আরে ঠিক আছে, বুঝলাম, না হলে পুরুষেরা, না হলে মেয়েদের শত্রু। তো মেয়েরা তো বেরিয়ে আসবে, যারা ঠাকুমা, দিদিমারা, মায়েরা তো বেরিয়ে আসবে। মায়েরা তো এরকমভাবে বছরের পর বছর ছোট থেকে তারা তো এইরকমভাবে এই রকম পরিস্থিতির শিকার হয়েছে। তো তারা বেরিয়ে আসুক, তাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরকে বের করে নিয়ে আসুক। মেয়েদেরকে তো বের করে নিয়ে আসবে না, তারাও কিন্তু দেখবে ওই রকম একটা ধ্যান ধারণা নিয়ে এখনও পর্যন্ত চলতে থাকে। পুজো অর্চনার সময় এই সময় মেয়েদের কিন্তু মন্দিরে উপস্থিতি এটা ঠিক না। আরও কত রকমের সংস্কার রয়েছে, তার ঠিক ঠিকানা নেই। অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা দেখেছো না? হ্যাঁ স্যার।
তোমার একটা মান্ধাতার আমলের ধ্যান ধারণাকে ভাঙার জন্য কতখানি লড়াই লড়তে হয়। একটা মানুষ একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছে, আর সবাই মিলে কি করছে, তাকে কিন্তু অবদমিত করার চেষ্টা করছে, অথচ তার অদম্য জেদ পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দিচ্ছে। এইভাবেই তো বদল আসে। তা একটা মানুষ কেন লড়বে? সমস্যাটা যাদের, তারা সম্মিলিত হয়ে কেন তার পাশে থাকবে না? ওই যে চলে আসা মানসিকতা, ধ্যান ধারণা। ও যা হচ্ছে হচ্ছে, আমাদের বয়স তো পেরিয়ে গেছে। যারা আসবে তারা তাদের মতো লড়তে পারলে লড়বে, না লড়তে পারলে তারাও ভোগ করবে ফল। ভাঙো ভাঙো ভাঙো, যেটা ঠিক নয় সেখান থেকে বেরিয়ে আসো, পথ দেখাও, রাস্তা দেখাও সমাজকে। একজন কেন রাস্তায় দেখাবে, তার সাথে সাথে আরও বাকিরাও একজোট হয়ে লড়াইটা করো। আর সেই ট্রেন্ড ভাঙার কাজটা কিন্তু মধুসূদন যে সময় দাঁড়িয়ে করেছিলেন সেটা কিন্তু তার পক্ষে যথেষ্ট প্রতিকূল ছিল, আজকের তুলনায় অনেক বেশি অনুকূল। কি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধবিশ্বাসকে ভাঙার জন্য সময়টা অনুকূল না প্রতিকূল আমাদের কাছে? অনেক বেশি অনুকূল। আমরা বহু লোককে পাশে পাবো, আমরা রাষ্ট্রকে পাশে পাবো, আমরা সরকারকে পাশে পাবো। তা সত্ত্বেও কিন্তু আমাদের এই ধাঁচ ভাঙার মানসিকতাটা এখনও তৈরি হয়নি অনেকের মধ্যে। এখনও পর্যন্ত আমরা ওই অন্ধ ধ্যান ধারণাগুলো, বিশ্বাসগুলোকে বয়ে নিয়ে যাচ্ছি, এখনও আমরা সেই আবার ঘুরে ফিরে ভূতের কথা আসবে। এখনও পর্যন্ত আমরা এই বিজ্ঞানের এত অগ্রগতির মাঝখানে দাঁড়িয়েও কিন্তু সেই ভৌতিক ধারণাটাকে এখনও মেনে চলেছি ভৌতিক ধারণাটাকে। এবং এটা নিয়ে যখনই আমার ক্ষুদ্র জ্ঞান, আমার খুব বেশি জ্ঞান নেই, তবে এটা নিয়ে যখনই আমি বলতে যাব তখন কারোর ভেতরে হবে, হ্যাঁ স্যার অনেক বেশি জানে, কিছু জানে না এগুলো নিয়ে। আপনি কোনোদিন ভূতের অস্তিত্ব সম্পর্কে আপনি নিজে কোনোদিন যাচাই করে দেখেছেন? হাতে কলমে তো আপনি কোনোদিন করে দেখেননি। তাহলে আমাদের এই রকম ধরনের ভুলভাল শিক্ষা দেন কেন? এগুলো কারোর মনে হতে পারে। এটাও আমি বহুবার বলেছি, আমি বিশ্বাস করি না যে ভৌতিক জগৎ বলে কিছু আছে। বিশ্বাস করি না বলেই ভালো আছি। আর যদি কেউ বলে তাহলে আপনি কি ভূতের ভয় পান না? হ্যাঁ, আমি ভূতেরও ভয় পাই। কী করে ভূতের ভয় পাই? আমি বিশ্বাস করি না, তাও ভূতের ভয় পাই কেন? তাও রাত যখন অন্ধকার হয়ে যায়, যখন গভীর রাত হয়, তখনও ভয় পাই, গা ছমছম করে। ভূতের সিনেমা দেখলেও কিন্তু গায়ে কাটা দেয়। কেন কাটা দেয়? তার মানে ছোট থেকে যে ধারণাটাকে আমাদের মধ্যে প্রথিত করা হয়েছে, একদম পুঁতে দেওয়া হয়েছে মগজের ভেতরে, সেখান থেকে বের করে নিয়ে আসা এটা এতটাই কঠিন, সারা জীবন দিয়ে হয়তো সম্ভব নয়। হে একটা যুগে নয় তো, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারণাটাকে মাথার ভেতরে একদম ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় একটা ভ্রান্ত ধারণাকেও ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং ধর্মবিশ্বাসটা বিজ্ঞানের আগের থেকে, তার মানে কত শতাব্দী জুড়ে জাতির মধ্যে যে ধারণাটাকে জোর করে পুঁতে দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে চেষ্টা, সেটা আগামী কয়েক শতাব্দী লেগে যাবে। কয়েক শতাব্দী লেগে যাবে। এত শতাব্দী ধরে যে মগজের ভেতরে ঠুসে দেওয়া হয়েছে, সেখান থেকে বের করে আসতে। কারণ যারা বের করবে তারাই তো বলে দিচ্ছে, আপনি 4 পাতা পড়াশোনা করে 2-4টে জ্ঞানের বুলিয়া উড়িয়ে আপনি ভূত সম্পর্কে অনেক কিছু জানেন, হ্যাঁ, আপনি ঈশ্বর সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি কিছুই জানেন না। তো বাস, আমি যখন কিছুই জানি না, আর যারা জানে তার সঙ্গে তর্ক করার মতো আমার যে জ্ঞান সেটা খুব বেশি নেই, তাহলে আমার দ্বারা তোমাদের মনের ভেতরে থাকা ধর্মীয় আর ভৌতিক যে ভ্রান্ত ধারণা, সেটাকে মেটানো সম্ভব নয়। স্যার, সবচেয়ে মজার কথা কি জানেন, এই আপনি বললেন না যে এই বিজ্ঞানের যুগে আমরা ভূতে বিশ্বাস করি। করি তো। আমেরিকাতে কিছু নাকি পত্রিকা আছে, তারা নাকি ভূতের উপর রিসার্চ পেপার বার করে। হ্যাঁ, আছে তো, আমেরিকায় আছে, আমাদের এই বাংলাতেও আছে, এই দেশেও আছে। ভূত নিয়ে অনেক
রিসার্চ চলছে, হচ্ছে। এবং এটাও বলেছিলাম এর পেছনে কিন্তু বহু স্বার্থ জড়িয়ে আছে, বহু স্বার্থ। আর্থিক স্বার্থ তো একটা বিরাট স্বার্থ, নানান সুবিধা, নানান সুযোগ সুবিধা, নানান স্বার্থ, এটাকে কেন্দ্র করে বিরাট ব্যবসা চলছে, কোটি 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 টাকার ব্যবসা চলছে। মানে যারা একটু ভূতকে ভালোবাসে তাদের টার্গেট করে এগুলোকে তৈরি করা, একদম টাকা ইনকাম হয়। একদম প্রচুর শুধু টাকা ইনকাম শুধু নয় তো, মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি করা হয়, একটা ভয়তে একটা কিউরিসিটি। একদম তাই, যে যত মানুষ ভয়ে থাকবে, সে ভূতের ভয় হোক, ধর্মের ভয় হোক, সে যে কোনো ভয়ে থাকলেই কিন্তু মানুষকে সহজে নিয়ন্ত্রণটা করা যাবে, কন্ট্রোলটা করা যাবে। ভয় যেভাবে হোক মানুষকে ভয় দেখাও। তুমি যদি বলো আমি কোনো কিছুতে ভয় পাই না, তাহলে বুঝতে হবে তুমি কিন্তু ভয়কে জয় করে ফেলতে পেরেছো। তার মানে তুমি যে কোনো সময় মরার জন্য প্রস্তুত, হাসি মুখে। যে কোনো স্বার্থকে বলি দিতে তুমি কিন্তু প্রস্তুত হয়ে রয়েছো, তাই তোমার ভয় নেই। ভয় তারই আছে যার পিছু টান আছে, ভয় তারই আছে যে স্বার্থপর, ভয় তারই আছে যেখান থেকে কিছু কিছু লাভের, কোনো কিছু পাওয়ার যার সম্ভাবনা আছে। তো ভয় তো আছে তারই। তাহলে ভয় দেখাতে না পারলে তাহলে সবাই তো আত্মবিশ্বাসী হয়ে সবাই রাজ করবে, তো সবাই রাজ করুক সমাজের একটা শ্রেণী চায় না। এই জন্য ভয় দেখানো এটা দরকার আছে। আর যাদের বললাম, আর বাইরের কথা ছেড়ে দাও, আমাদের বাড়ির যাদের ভয়টাকে জয় করার জন্য যে শক্তি, যে সাহসটা দেওয়া উচিত, সেটা তো বাড়ির লোকও দেয় না। বাড়ির লোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে কত সুন্দর ভূতের গল্প শোনায়, ভূতের গল্প দেখায়, পড়ায়। এককালে নাকি তার ঠাকুরদা ভূত দেখেছিল, ঠাকুরদা ভূত দেখেছিল, নিজের চোখে ভূত দেখেছে, ভূত তাড়িয়েছে, ভূতের খপ্পরে পড়েছে, কত গল্প শোনায়। আমরাও কিন্তু ছোট থেকে খুব ইন্টারেস্ট নিয়ে মজার সঙ্গে দেখি, শুনি। আপনি তো ঠাকুরদা ঠাকুমার কথা বললেন, ঠাকুরদা ঠাকুমা শোনায়। আমাদের স্কুলে আমার ক্লাসের একটা বন্ধু আমাকে বলেছিল। আর সে তো বন্ধু, সে তো অল্প বয়সী। না না এই যে ওর দাদু নাকি কোথায় দার্জিলিং এ গেছিল, ওইখানে নাকি হ্যাঁ, দার্জিলিং এর ওই যে জায়গাটা খুব ভূতের উৎপাত। না আপনি শুনুন না, এটা ছোট করে বলছি। ওর দাদু যে রঙের কিছু কাজের জন্য, মানে রং করার কিছু ফেন্ডার কাজের জন্য নাকি দার্জিলিং এ গিয়েছিল। তো ওখানে একটা হোটেলে ছিল, হোটেলে একটা ঘরে ছিল, এবার হোটেলের ঘরে নাকি রাত্রেবেলা শুয়েছিল, সিঁড়ি দিয়ে নাকি ভূত উঠে এসে পুরো খাটটাকে নাকি হাত দিয়ে তুলে দিয়েছে। খাটটাকে হাত দিয়ে যে তুলে দেয়, তারও তো কত রকমের নমুনা আমরা সিনেমাতে দেখি, ভূতের গল্পতে শুনি, হ্যাঁ পড়ি। তখন নাকি দাদু ওর দাদু থেকে বিছনা থেকে লাফ দিয়ে সিঁড়িতে পালিয়ে গেছে। ব্যাস দেখো, মানে ব্যাপারটা এটা আমি আগেও বলেছিলাম, এটা আমার মাথাতে কখনো ঢোকে না যে খাট থেকে লাফ দিয়ে পালিয়ে গেল অন্যদিকে, অন্য ঘরে। তো ভূতও ফেল হয়ে গেল, ভূতও বললো তাহলে আমি তো যাব না। আশ্চর্য, মানুষের থেকে নাকি ভূতের ক্ষমতা অনেক বেশি। তাহলে ভূত দরজা জানলা বন্ধ করে রেখে দিলে ভূত আসবে না, এটা কি করে হলো? ভূত তো বাতাস, ভূত তো যে কোনো, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন তো ঘরের বাইরে থেকে তো সে অনায়াসে ঢুকতে পারে না। দরজা জানলা বন্ধ করে রেখে দিলাম, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলাম, ভূত আসবে না। আরে ভূত নাই তো, আসবে কি করে? হ্যাঁ, এই ঘর থেকে ছুটে পালিয়ে গেলাম ওই ঘরে, ভূত আসতে পারবে না। আবার তান্ত্রিককে নিয়ে এসে হোম যজ্ঞ করে, মন্ত্রতন্ত্র পড়ে, মন্ত্রপুত, হ্যাঁ, নানান ব্যবস্থা করে ভূতকে দূরে ভাগিয়ে রাখা হলো। এগুলো আজগুপি গাঁজাখুরি গল্প, যে গাঁজাখুরি গল্পগুলোকে আমাদের বিশ্বাস করতে হয়। কিছুদিন আগে আমি পেপারে পড়েছিলাম স্যার, যে বেগুন কোদর বলে আমাদের পুরুলিয়ার কাছে একটা স্টেশন আছে নাকি, বলে ভুতুরে স্টেশন। ওখানে নাকি রাতে বেলা রঙিন আলোর খেলা দেখা যায় না কি যেন। আচ্ছা আমাকে বলো তো, খবরের কাগজগুলো কি নিঃস্বার্থভাবে? স্যার আমি কি বলছি, আমি স্যার পুরো কথাটা শুনুন, কথার মধ্যে টুইস্ট আছে। হ্যাঁ, মানে আমি কি হয়েছে, আমি তার খবরের কাগজটাতে অন্য খবর আছে, তার আগে আমি শুনেছিলাম বেগুন কোদর বলেছে, অনেকে এখানে জানে স্টেশন আছে, ওখানে নাকি রাতের বেলা হলে আলোর খেলা দেখা যায় নাকি, চুই পুই করে আওয়াজ হয়। ওকে, ভূত আছে। চুইমুই করে আওয়াজ, আলোর খেলা দেখানো, এখন তো বিজ্ঞান দেখাতে পারে অনেক কিছুতে। শুনুন আরে ধরুন না, তারপর আমি পেপারে পড়েছিলাম ওইখানে নাকি ওইসব
ঘটনা করতে একটা নাকি ট্রাভেল এজেন্সি ছিল, হুম। সে নাকি মানে কনজিউরিং জায়গা বলে মানে ভূতের জায়গা বলে বলে ঘোরার প্যাকেজ তৈরি করতো। আচ্ছা, আর ওরাই হচ্ছে প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্টরের আলো দিয়ে ওখানে আলোর সৃষ্টি করে গাইড মাস্টার সমস্ত পর্যটকদের নিয়ে গেল, তো ওই দেখুন আলো আসছে, ভূত বেরোচ্ছে বলে মানে একটা কিউরিসিটি তৈরি করে একটা ব্যবসা চালাতো। হ্যাঁ, এইরকম তো আমরা কত সিনেমাতে দেখেছি, সাউথের অনেক সিনেমাতে এরকম ধরনের ভূতের কাহিনীগুলোকে, যেগুলো সত্যিকারের ভূতের কাহিনী নিয়ে গল্প, আসলে কিন্তু তার আড়ালে বিরাট স্বার্থ কাজ করছে একটা শ্রেণী কিন্তু এরকমভাবে অনেক বিজ্ঞানটাকেই প্রয়োগ করে কিন্তু তারা এইভাবে ভূতের প্রতিকৃতি, ভূতের ছবি, ভূতের ছায়া এগুলোকে কিন্তু দেখায়, ক্ষমতাগুলোকেও আর প্রয়োগ সেই করে। স্টেশনের পাশে একটা ধান খেতে ধান খেতের যে কৃষক, সে বলে কই আমি তো শীতের বেলা রাতের সময় আমাকে এখানে থাকতে হয় কিছু কাজের জন্য, কি ইয়ে আমার ক্ষেতের মধ্যে, কই আমি তো বলো ভূত দেখি নাই আছো কিন্তু। ওরা ভূত দেখতে পাবে না, ওদেরকে তো লড়াই করে বাঁচতে হচ্ছে, ওরা ভূত দেখবে না। আর যদি ভূত দেখেও আসলে একটা শ্রেণী ওদেরকে কী করবে, হয়তো ওই জায়গা থেকে খালি করার জন্য ওদেরকে ওই ভূতের গল্প দেখিয়ে শুনিয়ে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মানুষ যখন ওই বাঁচা মরার মাঝখানে এসে দাঁড়িয়ে যায় না, মরণ বাঁচনের মাঝখানে, তখন ওই সমস্ত ভূত টুত বা অন্য কোনো বিশ্বাসে আর বিশ্বাসই হয় না। যাই হোক, আমাদের কথা হচ্ছে ভূত যদি থেকে থাকে সে থাকুক না, ভূত তার জায়গাতে আছে, তাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমার তো মনে হয় ভূত নাই, আর ভূত যখন নাই তখন তাকে নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। কিন্তু আমি যেটা বলছিলাম, ভূতের কথা শুধু নয়, আমি বলছিলাম যা আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ছোটদের জন্য যেটা ভালো, যেটা মঙ্গল, যে সমস্ত খারাপগুলোকে আমাদের বর্জন করা উচিত আমাদের জীবন থেকে, তো সেগুলোকে বড়রাই ছুঁড়ে ফেলে দিক, আমাদের একটা সুন্দর সুস্থ পরিবেশ দিক। কিন্তু তা তো বড়রা দেয় না, জোর করে আরও চাপিয়ে দেয়। আর যারা সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টাটা করেন, তাদের সংখ্যাটা খুব কম, হাতে গোনা, তারাই পথপ্রদর্শক। আর সেই পথপ্রদর্শকরা কী করেন না, এরকম একটা নতুন ট্রেন্ড তৈরি করে পুরাতনদের সমালোচনার আক্রমণের মুখে পড়ে, তবু তাদের জেদের কাছে পুরো ধাঁচটা বদলে যায়, নতুন একটা ধারা তৈরি হয়। আর সেই নতুন ধারার পথপ্রদর্শক মাইকেল মধুসূদন দত্ত এবং তার মেঘনাদ বধ কাব্য, সেই সাথে সাথে তার বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা বলিও। আর এই বীরাঙ্গনা কাব্যের যে 11টি পত্র, এই 11টি পত্রের নামগুলো কি কি? 11টি পত্র কোনো না কোনো নারী, কোনো না কোনো পুরুষকে উদ্দেশ্য করে লিখেছে, কিন্তু 11টা পত্রের নামগুলো কি কি? নামগুলো মনে রাখো, আমি একবার বলে যাচ্ছি। এই নামগুলো সবকটা মনে নেই, 2-3টা মনে আছে। ওকে, এই নামগুলো আমি বলে যাচ্ছি, এই নামগুলো মনে রাখো। আরেকটা আলোচনায়, আরেকটা ক্লাসে আমরা ওই 11টা পত্র নিয়ে এবং নারী মনের যে সূক্ষ্ম অনুভূতি, তাদের মনস্তত্ত্বকে কিভাবে উপস্থাপন করা হয়েছে তার একেবারে সূক্ষ্ম বিশ্লেষণ করব। যেমন আমাদের যেটা পাঠ্য, সেটা হলো নীলধ্বজের প্রতি জনা, সেটা হচ্ছে 11 নম্বর পত্রের মধ্যে অন্তর্গত, 11 নম্বর পত্র। এছাড়া আছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, রাজা দুষ্মন্ত আর শকুন্তলার গল্প ক্লাস 9-এ ছিল, কালিদাসের লেখা ছিল না নাটকটা, নাটকের অংশ, নাট্যাংশ, ধীবর বৃত্তান্ত। তাহলে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তার মানে শকুন্তলা পত্র লিখেছে রাজা দুষ্মন্তকে উদ্দেশ্য করে। সোমের প্রতি তারা, সোমরাজ, চন্দ্র দেবতা, সোম মানে চন্দ্র দেবতা, চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে কে পত্র লিখেছে? তারা। দেবগুরু নাম হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির পত্নীর নাম হচ্ছে তারা, আর তারা পত্র লিখেছে সেই দেবগুরু বৃহস্পতির আশ্রমে উপস্থিত হওয়া তার ছাত্র চন্দ্র দেবতার উদ্দেশ্যে। একটু আগে ছাত্রের কথা বলছিলে না? হ্যাঁ স্যার। এইটাতে আছে, এই পত্রে আছে। দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্র লিখেছে দ্বারকানাথ কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে উদ্দেশ্য করে রুক্মিণী পত্র লিখেছে। দশরথের প্রতি কৈকেয়ী বা কেকই দশরথকে উদ্দেশ্য করে পত্র লিখেছে। দশরথের কে হয়? কেকই বা কৈকেয়ী? স্ত্রী। দশরথের স্ত্রী। কোন স্ত্রী?
দ্বিতীয় মেজো দ্বিতীয় স্ত্রী। বড় স্ত্রীর নাম কৌশল্যা। কৌশল্যা, তারপর কইকেয়ী, তারপর সুমিত্রা। সুমিত্রা। তাহলে দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা। ইন্টারেস্টিং কিন্তু এগুলো যে জানার জন্য, এগুলো শেখার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য কিন্তু এই সিলেবাসের বাইরে অন্যান্য পত্রগুলোর যে জিস্ট সেগুলোকে কিন্তু জানা উচিত। খুব ইন্টারেস্টিং বিষয়গুলো, দারুণ। এবং এক একজন নারী এক একভাবে তাদের মনের জগৎটাকে কিভাবে ধরেছে। তাদের মনের জগৎটা নারীরা ধরেছে মানে কি, নারীরা কি আর তুলে ধরেছে? নারীদের মনের জগৎটাকে কে তুলে ধরেছেন এখানে এক একভাবে? কবি তুলে ধরেছেন, মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছেন। তার মানে এটাও তো বুঝতে হবে, ওই যে একটু আগে কি বললাম, যে জীবনে যত, শুধু ভালো নয়, জীবনে যত কষ্টের, দুঃখের, আঘাতের, প্রত্যাঘাতের, সমস্যার, বিপদের, যত তিক্ততার, যত খারাপ, যত বাজে, যত কষ্টের অভিজ্ঞতাগুলো এক একজনকে অনেক বেশি পরিপূর্ণ করে, পরিণত করে এবং তার দ্বারা সমাজে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যায়। তার মানে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অভিজ্ঞতা, কত দুঃখ, কত ভাঙা গড়া কবির মনের ভেতরে ধরা রয়েছে। এক একজন নারীকে বুঝতে হচ্ছে, এক একজন নারীর মানসিকতাটাকে বুঝতে হচ্ছে, এক একটা অবস্থায় দাঁড়িয়ে একটা নারী মনের সূক্ষ্ম অনুভূতিকে বিশ্লেষণ করে উপস্থাপন করতে হচ্ছে। তার মানে তো আগে ঢুকতে হবে, তাই না? তাদের মনের জগতের ভেতরে ঢুকতে হবে তো। শরৎচন্দ্র ঢুকেছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম নারীর মনের জগতের ভেতরে ঢুকতে পেরেছিল এবং বিভিন্ন বয়সের বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে থাকা নারীদের মনস্তত্ত্বকে তাদের এত সূক্ষ্মভাবে ধরতে পেরেছিল, নারীর অন্দরমহলে ঢুকতে পেরেছিল। তাহলে আমি কোন পত্রটার নাম বললাম? লক্ষণের প্রতি সুবর্ণখা। লক্ষণের প্রতি শূর্পণখা। অর্জুনের প্রতি দ্রৌপদী। দ্রৌপদী পত্র লিখছে অর্জুনকে উদ্দেশ্য করে। দুর্যোধনের প্রতি ভানুমতি। ভানুমতি কে? দুর্যোধনের স্ত্রী। দুর্যোধনের স্ত্রী। দুর্যোধনের প্রতি ভানুমতি পত্র লিখছে। জয়দ্রথের প্রতি দুঃশলা। জয়দ্রথের কে? দুঃশলা স্ত্রী। স্ত্রী। ওই যে ধৃতরাষ্ট্রের কয়জন পুত্র ছিল? স্যার 100 জন পুত্র আর একজন কন্যা, 101 জন সন্তান, একজন কন্যা। সেই কন্যার নাম হচ্ছে দুঃশলা। দুঃশলার বিয়ে হয়েছিল যার সঙ্গে, তার নাম জয়দ্রথ। ওই জয়দ্রথের প্রতি দুঃশলা পত্র লিখেছে। শান্তনুর প্রতি জাহ্নবী। জাহ্নবী মানে কে? গঙ্গা। গঙ্গা। গঙ্গা পত্র লিখেছে শান্তনুকে উদ্দেশ্য করে। মহাভারতের শুরুতে আমি আলোচনা করেছিলাম, তোমরাও জানো কাহিনীটা। শান্তনুর কোন পুত্রকে যখন বিসর্জন দিতে যাচ্ছিল জাহ্নবী, তখন শান্তনু তাকে বাধা দিয়েছিল। কোন পুত্র? দেবব্রত। সেই দেবব্রতকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ফিরিয়ে দিল পরে, বড় করার পরে, বড় হওয়ার পরে সমস্ত বিদ্যায়, শিক্ষায় তাকে পরিপূর্ণ করে। কিন্তু পত্রও লিখেছিল জাহ্নবী, গঙ্গা পত্র লিখেছিল শান্তনুকে উদ্দেশ্য করে। পুরুরবার প্রতি উর্বশী। উর্বশী কে? স্বর্গের অপ্সরা, নর্তকী। সেই উর্বশী রাজা পুরুরবারের যে বীরত্ব, তার শক্তি, সাহস, বীরত্ব, তার রূপে মুগ্ধ হয়ে পত্র লিখেছে। এটারও কাহিনী আছে, আলোচনা করব। আর নীলধ্বজের প্রতি জনা। 11টা বললাম কি মনে নেই? হ্যাঁ স্যার 11টাই বলেছো। 11টা হয়ে গেছে। তো এই 11টা পত্র, এই 11টা পত্রের মধ্যে বিভিন্নভাবে নারী মনের যে ভাবনা চিন্তাগুলো বা আবেগ অনুভূতিগুলো বা নারীদের মনের জগতের ঐশ্বর্যগুলো উঠে এসেছে। তার মধ্যে আমাদের পাঠ্য নীলধ্বজের প্রতি জনাতে একজন মায়ের, একজন জননীর, একজন স্ত্রীর, একজন রানীর বিচিত্র অনুভব অসাধারণভাবে উপস্থিত হয়েছে কবির লেখনীতে। তো সেটা তো আমাদের এমনিতেই জানতে হবে, এমনিতেই পড়তে হবে।
কিন্তু তার বাইরে গিয়ে আমরা অন্যান্য পত্রের অন্যান্য নারী মনের আবেগ অনুভূতি, তার সূক্ষ্ম বিশ্লেষণ, সেটা আরেকটা ক্লাসে আরেকটা আলোচনায় শেষ করব। বুঝছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা, গুড নাইট।